সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি ভেক্টর অধ্যায়ের ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। তো ভেক্টর বিভাজনটা কি, প্রথমে এটা জেনে নিই। ভেক্টর বিভাজন হলো একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে ভাগ করাকে ভেক্টর বিভাজন বলে, আর বিভাজিত অংশগুলোকে আমরা বলে থাকি উপাংশ। তাহলে আমরা বুঝলাম যে একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে ভাগ করা যায়। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একটি ভেক্টর রাশিকে কয়টি অংশে বিভাজন করা সম্ভব, তাহলে আমরা উত্তর দিব অসংখ্য অংশে বিভাজন করা সম্ভব এবং প্রতিটি অংশকে এক একটি উপাংশ বলা হবে। তো এবার আসো, ভেক্টরকে বিভাজন করতে গিয়ে আমরা আজকে একটি ভেক্টর রাশিকে দুটি উপাংশে বিভাজন দেখাবো। অর্থাৎ আমাদের একটি ভেক্টর রাশি হলো এখানে আর, এই আর ভেক্টর রাশিকে আমরা দুটি উপাংশ, একটি উপাংশ হলো পি, একটি উপাংশ হলো কিউ, এই দুটি উপাংশে বিভাজন করতে চাই। তোমরা এর সাথে সংশ্লিষ্ট যেটা আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রে করেছিলাম, সেখানে আমরা দুইটি ভেক্টর রাশিকে একটি ভেক্টর রাশিতে পরিণত করেছিলাম, যাকে আমরা লব্ধি বলেছি। এই ক্ষেত্রে তার উল্টা ক্রিয়া বলতে পারো, যে একটি ভেক্টর রাশিকে দুইটি অংশে বা উপাংশে বিভাজন করব। তো আমরা বললাম যে আর ভেক্টর রাশিটাকে আমরা পি এবং কিউ উপাংশে বিভাজন করতে চাই। পি উপাংশের সঙ্গে আর ভেক্টরটা আলফা কোণ সৃষ্টি করেছে এবং কিউ এর সঙ্গে বিটা কোণ সৃষ্টি করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা যদি আলফা হয় তাহলে, এবং এটা যদি বিটা হয়, তাহলে আমরা এই কিউ এর সমান্তরাল করে এখানে এ বি আরেকটি বাহু এঁকে নিলাম, যেটি কিউ এর সমান্তরাল, অতএব সেটা কিউ ধরতে পারি। এবং এই দুটি বাহু সমান্তরাল হওয়ায় আলফা প্লাস বিটা মিলে হলো আমাদের এই কোণটি হয়ে গেল। এবং একান্তর কোণ হিসেবে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ হিসেবে সমান, অর্থাৎ এটা বিটা হওয়াতে এই কোণটাও বিটা। যেহেতু আমাদের একটা সরল কোণ 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এখানে আলফা প্লাস বিটা বাদ গেলে 180 মাইনাস আলফা প্লাস বিটা হলো আমাদের ও এ বি কোণটা। তাহলে আমরা এখানে দেখো ও এ বি একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ক্ষেত্রে এই ত্রিভুজটাতে লামির একটা উপপাদ্য বা থিওরি আছে, সেই থিওরিটা ব্যবহার করতে চাই। লামির উপপাদ্যটা হলো এরকম যে একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে, তিনটি বাহু থাকে। তাহলে ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন, অপর একটি বাহু তার বিপরীত কোণের সাইন, এভাবে করে রেশিওগুলো নিলে, অনুপাতগুলো নিলে এটা সমান ইকুয়াল হয়। এটাই লামির উপপাদ্য বা থিওরিটি এইভাবে আছে। তো দেখো আমরা কি লিখেছি, ও এ বি ত্রিভুজটাকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে ও এ বি ত্রিভুজের ও এ বাহু, যাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, পি ভেক্টরের মান হইল পি। যদি পি নিই তাহলে ও এ বাহু নিলাম, ও এ বাহুর বিপরীত কোণে আছে, দেখো বিপরীত সাইডে কোণ আছে বিটা, তাহলে সাইন বিটা। এই অনুপাতটা কিসের সমান হবে? এই অনুপাতটা হবে এই যে কিউ বাহু, অর্থাৎ এ বি বাহু, এর বিপরীত কোণ আছে আলফা, তাহলে সাইন আলফা। তার মানে কিউ ডিভাইড বাই এই বাহু ডিভাইড বাই বিপরীত কোণ সাইন আলফা, এই অনুপাত। আবার যদি আমি ও বি নিই, ও বি এর মান হইল আর এর মানের সমান, অতএব ও বি এর বিপরীত কোণ হইল 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই রেশিওগুলো মানে লামির উপপাদ্য অনুসারে সমান হয়, যার কারণে আমরা এটা লিখতে পেরেছি লামির উপপাদ্য অনুসরণে। তো আমরা এখন দেখতে পাচ্ছি কোয়াড্রেটিক সিস্টেমে আমরা জানি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা। এটা ত্রিকোণমিতিতে তোমরা অতি সহজেই ত্রিকোণমিতি থেকে আমরা এটা জানি, তোমাদের প্রয়োজন হলে একটু দেখে নিবে। তো আমরা এটা পেলাম। এখন
দেখো আমরা p ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু, যেহেতু r ডিভাইডেড বাই sin p ডিভাইডেড বাই sin বিটা ইকুয়াল টু, দেখো r ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা হয়। তার মানে এইটা ইকুয়াল টু এইটা হয়, আবার এইটা ইকুয়াল টু এইটা লেখা যায়, যেহেতু সবাই সমান। অতএব আমরা p এর যদি একটা সলিউশন লিখি তাহলে p ইকুয়াল টু লিখতে পারি, মানে এইটা ইকুয়াল টু এইটা ধরে p ইকুয়াল টু লিখতে পারি r sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। সিমিলারলি আমরা q ইকুয়াল টু লিখতে পারি r sin আলফা প্লাস r sin আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা, মানে q ডিভাইড বাই sin আলফা ইকুয়াল টু r ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা, এইটা ইকুয়াল আছে। অতএব আমরা q এর সলিউশন লিখতে পারি এটা। তাহলে দেখো এইখানে আমরা যে ভেক্টর r কে বিভাজিত করলাম, আলফা কোণে একটা উপাংশ, বিটা কোণে আরেকটি উপাংশ, এই দুইটা কোণের উপাংশগুলোর মান আমরা পেতে পারি যদি আমরা আলফা বিটা জানি এবং r এর মান জানি। অর্থাৎ যদি আমাদেরকে r এর মান সরবরাহ করা হয় এবং আলফা বিটার মান সরবরাহ করা হয়, তাহলে আমরা অনায়াসে বিভাজিত উপাংশগুলো বলে দিতে পারবো কত হবে। আমাদের কাছে সূত্র রেডি আছে। তো আমরা আসলে একটা উদাহরণ দেখতে পারি। এই ক্ষেত্রে একটা উদাহরণ এই পাশে লক্ষ্য করো যে এখানে 50 নিউটনের একটি ভেক্টর, এই 50 নিউটনের ভেক্টরটিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে চাই। একটা উপাংশ হইল 60 ডিগ্রি কোণে x উপাংশ, আরেকটি উপাংশ হইল 70 ডিগ্রি কোণে y উপাংশ। তাহলে x উপাংশ এবং y উপাংশ আমাদের যে পাওয়ার সূত্র সেই মোতাবেক যদি আমরা লিখি তাহলে আমরা কি পাই? দেখো x উপাংশের জন্য আমরা এই সূত্র ফলো করে যদি লিখি তবে আমরা পাই 50 sin 70। ওই যে দেখো অল্টারনেটিভ সাইডের কোণ, এখানে লক্ষ্য করো যে তুমি যখন p লিখেছো তখন উপরের কোণটা হইল বিটা লিখেছি, অর্থাৎ q এর সাথে কোণটা। যখন আমরা q লিখেছি তখন p এর সাথে কোণটা লিখেছি। তাইলে এইখানেও ওটা আমরা ফলো করব সূত্রের মধ্যে। যখন আমি উপরে লিখতেছি তখন আমি 50 sin 70 লিখেছি, sin 70 অ্যাঙ্গেলটা কিন্তু y এর সাথে, দেখো বিটা কোণটা এখানে q এর সাথে, সেজন্য sin 70 লিখেছি। এটা একটু খেয়াল রাখলে কিন্তু সহজ। আসলে আমরা r এর সাথে যে সাইন, সে সাইন অপারেটরের কোণ হবে q এর সাথে কোণ। যদি আমি p চাই তাহলে এটা q এর সাথে কোণটা, যদি আমি q চাই তাহলে এটা p এর সাথে কোণটা। তাহলে এই কোণটা, এই কোণ বা অ্যাঙ্গেল অর্থাৎ আলফা বিটার যে পজিশন, এটা সূত্রের মধ্যে কোণ মানে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা লক্ষ্য রাখলে আমাদের আর অসুবিধা হবে না। দেখো উপরে আর আছে, এই যে আর কমন আছে, সাইন আলফা প্লাস বিটা, এটা দুই সূত্রের মধ্যে আছে। তাহলে আমরা কমন জিনিসগুলো যদি দেখে ফেলি যে এখানে আরও আছে, এখানে সাইন আলফা প্লাস বিটা আছে, এখানে আর আছে সাইন আলফা প্লাস বিটা আছে, তাহলে এটি কমনলি আছে। তাহলে আছে উপরে সাইন বিটা আর নিচে সাইন আলফা, তাহলে পি এর সাথে সাইন বিটা, কিউ এর সাথে সাইন আলফা। তাহলে বুঝতে হবে যে এই আলফা কোণটা কার সাথে, বিটা কোণটা কার সাথে। আলফা কোণটা হইল পি এর সাথে আর বিটা কোণটা হইল কিউ এর সাথে। তাইলে ওইখানে আমাদের যে ভেক্টরটাকে ভেঙেছি, উপাংশে পরিণত করেছি, সেই ভেক্টরের সাথে কোণটাকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। খেয়াল রাখবো যে এখানে 50 যখন আমি x লিখবো তখন কোণ লিখবো এটা, যখন আমি কোণ y লিখবো তখন কোণ লিখবো এইটা। দেখো তাহলে আমি অনায়াসে খুব সহজেই মনে রেখে দিতে পারবো যে একটি ভেক্টরকে দুইটি উপাংশে ভাগ করার জন্য আমার ভেক্টরটির মান জানা থাকা লাগবে এবং দুইটি কোণের মান জানা থাকা লাগবে। তাইলে আমি অনায়াসে এই দুইটি উপাংশে বিভাজনের রেজাল্টটা এখন আমরা ক্যালকুলেটর দিয়ে অতি সহজে এই উপাংশের মান কত, ওই উপাংশের মান কত বলে দিতে পারবো। তাহলে এইভাবে করে আমরা একটি ভেক্টরকে আমাদের প্রয়োজনে দুইটি উপাংশে ভাগ করে দিতে পারবো। তো এই হলো আমাদের দুই উপাংশ বিভাজনের সূত্র এবং এই হলো তার একটি নমুনা বা উদাহরণ। এবার আসো, যখন আমরা বিশেষ ক্ষেত্রে বিভাজন করব বা স্পেশালি যখন আমরা এটাকে দেখব, বিশেষ ক্ষেত্র বলতে যখন আমাদের আলফা এবং বিটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ আলফা এবং বিটার সমষ্টি 90 ডিগ্রি হবে, মানে এই ক্ষেত্রে আমরা বিভাজিত উপাংশ দ্বয়, যে উপাংশ দুটিতে আমরা ভাগ করব, বিভাজন করব, সেই বিভাজিত উপাংশ দুটি যদি পরস্পরের সাথে সমকোণে হয় তবে
সেই ক্ষেত্রে আমাদের বিভাজিত উপাংশগুলোর সূত্রটা একটুখানি চেঞ্জ হয়, অর্থাৎ একটুখানি সহজ হয়ে যায়। চেঞ্জ বলতে আমরা বলবো সহজ হয়ে যায়। তো আমরা জেনারেলটা দিয়েও করতে পারবো, এটা কিন্তু জেনারেল বা সাধারণ সূত্র, সাধারণ সূত্র দিয়েও করতে পারবো, তখন আমরা ইচ্ছে করলে সহজ সূত্রটা দিয়েও করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের এই উদাহরণগুলো আমাদের মানে বেশ কয়েকটি উদাহরণ আছে, যেমন নৌকার গুণ টানা, ট্রলি ব্যাগ ঠেলে নেওয়া বা টেনে নেওয়া, তারপরে এরকম সাইকেলের চাকা মানে সাইকেলের প্যাডেল দিয়ে সাইকেল চালানো, এইসব ক্ষেত্রে বলের বিভাজন, এরকম লম্ব বিভাজন আমাদের বিভিন্ন জায়গায় আছে। তারপরে একটি দোলকের বলগুলোকে বিভাজন করা, একটি প্রাস, তোমরা হয়তো এর পরের অধ্যায়ে দেখবে সেটা, একটি প্রাস নিক্ষেপের ক্ষেত্রে ভেক্টর আমাদের সেই ক্ষেত্রে বেগের বিভাজন, বিভিন্ন ক্ষেত্রে বিভাজন করতে গিয়ে লম্ব বিভাজন আমাদের খুবই দরকার আছে। অতএব লম্ব বিভাজনটাকে আমরা একটু খেয়াল রাখবো এবং মনোযোগ সহকারে অবশ্যই শিখব। আমরা বলছি যে বিশেষ প্রক্রিয়ায় করলে আমাদের সহজে করে ফেলা যাবে লম্ব বিভাজন প্রক্রিয়ায়, আর জেনারেলটা দিয়েও আমরা করতে পারি। তো দেখো, যখন আমাদের আলফা এবং বিটার সমষ্টি 90 হয়, অর্থাৎ বিভাজিত পি এবং কিউ যখন পরস্পরের সাথে সমকোণে হবে, তখন আমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90। আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 হয়, তোমরা দেখতে পাচ্ছ দুইটা সূত্রের মধ্যে আলফা প্লাস বিটা আছে, তাই সাইন 90 সাইন 90। তো সাইন 90 মানে কত? 1। তাহলে সাইন 91 হয়ে গেলে দেখো পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি? পি ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা। দেখো পি ইকুয়াল টু আর সাইন বিটা, যেহেতু নিচে 1, তাহলে পি ইকুয়াল টু আর সাইন বিটা। আবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু যেহেতু 90, তাহলে বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা লিখে ফেলা যায়, 90 মাইনাস আলফা লিখে যায়। তো সাইন 90 মাইনাস আলফা ইকুয়াল টু কিন্তু কস আলফা। এটা তোমরা ত্রিকোণমিতিতে অতি সহজে দেখে নিবে, সেখানে আছে। তাহলে আমরা পি ইকুয়াল টু আর কস আলফা লিখে ফেলতে পারি। দেখো, আর কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, নিচে তো 1 হয়ে গেল, তাহলে আর সাইন আলফা। দেখো দুইটা কোণের মধ্যে আমরা দুইটা কোণের ব্যবহার না করেও কেবলমাত্র মানে দুইটা কোণ যখন যোগফল 90 ডিগ্রি হবে, তখন একটা কোণ ব্যবহার করে আমি কিন্তু পি কিউ এর মান বের করে ফেলতে পারছি। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমাকে যদি এইখানে এই কোণটাই দিয়ে দেয় এবং বলে দেয় যে বিভাজনটা লম্বভাবে হয়েছে, তাহলে আমরা অনায়াসে পি সমান আর কস আলফা, কিউ সমান আর সাইন আলফা আমরা লিখতে পারবো। এবং এখানে একটা জিনিস এখানেও একটু টেকনিক্যালি তোমরা মনে রাখতে চেষ্টা করবে, যে বিভাজিত অংশ যেটা মানে আমার কোণটা যখন আমরা দেখো এখানে আর আর দুইটাতে আর আছে এবং কোণ আলফা আলফা এটাও মিল আছে, তাহলে মিল নাই কোন জায়গায়? কস এবং সাইনের মধ্যে মিল নেই। তাহলে এই তুমি তখন মনে রাখবা যেই বাহুর সঙ্গে আমরা কোণটা নিয়েছি, সেই বাহুর দিকের বিভাজিত অংশটাতে কস লিখব। এই ক্ষেত্রে মানে বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ লম্ব বিভাজনের ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে, যেই বাহুর সঙ্গে আমরা কোণটা নিয়েছি, আমরা আবারও বলছি যে এটি বিশেষ বিভাজন, অর্থাৎ লম্ব বিভাজনের ক্ষেত্রে এটা আমরা মনে রাখব যে যেই বাহুর সঙ্গে আমরা কোণটা নিয়েছি সেই বাহুর দিকে বিভাজিত অংশে কস লিখব, যেই বাহুর দিকে আমরা কোণ নিই নাই সেই বাহুর দিকে আমরা লিখব সাইন লিখব। এটা আমরা অবশ্যই একটু খেয়াল রাখলেই সহজ হয়ে যায়। তোমরা আসলে পড়তে গিয়ে যদি একটু টেকনিক অবলম্বন করা যায় তাহলে কিন্তু সহজ হয়ে যায়। অনেকে মনে করে যে ভূমি অক্ষের দিকে কস, উলম্ব অক্ষের দিকে সাইন, না আসলে তা না। আসলে ব্যাপারটা হলো, তোমাদেরকে বলি যে এখানে একটা চিত্র এঁকে দেখাচ্ছি, যে ধরো তুমি এইভাবে বিভাজন করলা, এ কে বিভাজন করতেছো এই দিকে, তাহলে এ কে যদি তুমি এইভাবে বিভাজন করো, এ ভেক্টরকে এইভাবে বিভাজন করো, তাহলে তুমি এই দিকে কি লিখবে আর এই দিকে কি লিখবে? অর্থাৎ এইভাবে এইটা ধরো তুমি লিখলা, সাপোজ বি লিখলা আর এটা সি লিখলা, সি ভেক্টর, তাহলে বি ভেক্টর এবং সি ভেক্টরের দিকে আমরা কি লিখব? তাহলে এখানে অবশ্যই তোমার মনে রাখতে হবে যে আমি সি ভেক্টরের দিকে লিখব এ কস, কি লিখব? এ কস থিটা, আর বি এর দিকে লিখব এ সাইন থিটা।
তার মানে আমি মনে রাখবো কোণ যেই পাশে, যেহেতু এটা লম্ব বিভাজন আমি দেখতে পাচ্ছি, লম্ব বিভাজনের ক্ষেত্রে কোণ যেই পাশে সেই দিকে cos, অর্থাৎ এদিকে a cos থিটা আর এদিকে লিখবো আমি a sin থিটা। তার মানে লম্ব বিভাজনের ক্ষেত্রে এটি আমাদের অবশ্যই মনে রাখবো যে কোণ যেই বাহু যেই বিভাজনের অংশের দিকে নিয়েছি সেই দিকে আমি cos লিখবো আর অপোজিট পাশে আমি sin লিখবো। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে আমরা বিশেষ বিভাজন বা লম্ব বিভাজনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ বা নমুনা নিয়ে আসছি, সেটা হলো নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা ইদানিংকালে খুব একটা নৌকার গুণ টানা যদিও নাই, কিন্তু আমাদের এটা প্রাচীন একটা ঐতিহ্য বা ইতিহাস ছিল যে নৌকাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, তখন কিনারা দিয়ে দুইজন বা দুইজন ব্যক্তি বা তিনজনও কোনো কোনো ক্ষেত্রে হইতো যে একটা রশি দিয়ে নৌকাকে টানতো। টানলে পরে নৌকাটি যে বল প্রয়োগ, নৌকার উপর টানের ফলে একটা বল দেওয়া হইতো, সেই বলটা বিভাজিত হয়ে যেত এরকম দুইটা অংশে। যদিও তারা ওই বিভাজনটা তারা বুঝতো না, কিন্তু এটা সত্যি যে এই প্রযুক্ত বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। একটা উপাংশ সামনের দিকে যেটা থিটা কোণে থাকে সেটা থিটার সঙ্গে আমরা জানি উপাংশটা হবে cos, আর যেটা ওইদিকে সেটা হবে sin, যেহেতু থিটা কোণের বিপরীত অংশে আছে তাহলে সেটা হয় sin। তাইলে এই দুটি যে বলে বিভাজন হয়, এই দুটি বলের কাজ কি? তাইলে এই দুটি বলের এই বলটা আমাদের নৌকাটিকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করে, আর এফ সাইন থিটা যে উপাংশটা সেই উপাংশটা নৌকাটাকে কিনারের দিকে মানে পাড়ের দিকে নিয়ে যেতে সহযোগিতা করে। এখন কথা হলো নৌকা যদি কিনারের দিকে চলেই যায় তবে আমাদের নৌকা সামনের দিকে আগাবে কিভাবে? বা নৌকা তো একসময় গিয়ে কিনারের সঙ্গে মিশিয়েও যেতে পারে, তখন নৌকাটা তো টেনে নেওয়া অসম্ভব হবে। তো নৌকাটাকে অপেক্ষাকৃত কিনারার সাথে কিছুটা দূরে রাখতে হয়। সেই ব্যবস্থা করার জন্যই পিছনে এক ব্যক্তিকে দেখা যায় যে হাল ধরে দাঁড়িয়ে থাকে, এটাকে আমরা বলি হাল। অর্থাৎ গাড়ি চালানোর সময় ড্রাইভার যে স্টিয়ারিং ধরে রাখে এটাকে আমরা স্টিয়ারিং বলতে পারি, যেটা ধরে রেখে গাড়িটাকে সোজা রাখে। নৌকাটাও ওই রকম পিছনে হাল ধরে রাখে একজন ব্যক্তিটাকে আমরা হাল বলে থাকি। তো হাল ধরে এটাকে আমরা অনেকে বৈঠা বলে থাকি, আসলে এটা বৈঠা না, বৈঠা হলো যেটা দিয়ে নৌকাটিকে ওই যে নৌকা বাইচ প্রতিযোগিতা যেটা দিয়ে এইভাবে করে টানা হয় সেটা হলো বৈঠা, আর পেছনে যে এই লোকটা এরকম করে ধরে দাঁড়িয়ে থাকে সেটা হলো হাল ধরে থাকা। হাল দিয়ে নৌকাটাকে এই নৌকার এই মানে এই উপাংশটাকে এই হাল ধরে পানির সাহায্যে পানিকে ব্যবহার করে, পানির বলকে ব্যবহার করে এই উপাংশটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তো আমরা বলতে পারি এটা হাল দ্বারা প্রশমিত বা নিষ্ক্রিয় উপাংশ। যখন নৌকাটা সোজা সামনের দিকে যায় তাহলে বুঝতে হবে যে এই উপাংশটা অকার্যকর করা হয়েছে কিসের সাহায্যে? হালের সাহায্যে। তার মানে হাল দ্বারা নৌকার এই বলটাকে, এই যে নৌকার উপর প্রযুক্ত যে কিনারার দিকের উপাংশটা, এই উপাংশটা কি করা হয়? নিষ্ক্রিয় করে দেওয়া হয়, প্রশমিত করে দেওয়া হয়, অর্থাৎ এই বলটাকে অকার্যকর করে দেওয়া হয়। তাহলে কার্যকর বল কোনটা থাকলো? কার্যকর বল তখন থাকলো হইলো F cos থিটা। এই কার্যকর বল দিয়েই নৌকাটি তখন সামনের দিকে অগ্রসর হতে থাকে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই যে রশিটা দিয়ে টানা হচ্ছে এটাকে আমরা গুণ বলে থাকি। এই গুণ টেনে নৌকাটাকে সামনে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই ভেক্টর বিভাজন কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত, যেটা হয়তো যিনি বা যারা নৌকাটিকে টেনে নিচ্ছেন হয়তো ওনারা ওইভাবে বিভাজনটা চিন্তা করে না, তবে তাদের কাছে যে সায়েন্স আছে এটা সত্য, কারণ তারা অবশ্যই এই যে হাল দিয়ে এই বলটাকে প্রশমিত করতে তারা সক্ষম হয় বিদায়, নাইলে নৌকা কিন্তু কিনারের দিকে চলে যেত, যা কিন্তু এই ক্ষেত্রে নৌকাটাকে শুধুমাত্র রশি টেনে হাল ব্যবহার না করে কিন্তু সামনের দিকে নেওয়া অসম্ভব হয়ে যেত। তো যাই হোক, তারা নিশ্চয়ই এই সায়েন্সকে ব্যবহার করতেছে, তারা সেই ক্ষেত্রে এইভাবেই নৌকাটাকে সামনে নিতে হেল্প করতো। এখন প্রশ্ন হলো আমাদের এইখানে তাহলে আমাদের এইখানে নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা লম্বা রশি ব্যবহার সুবিধা নাকি ছোট রশি ব্যবহার করা সুবিধা? দেখো, যদি আমি রশিটাকে বাড়িয়ে দেই তাহলে অনেক দূরে চলে যাবে, এবং দূরে যেতে থাকলে আমার কোণটা কিন্তু ক্রমান্বয়ে ছোট হইতে থাকবে। দেখো, তুমি যদি দূরে যেতে থাকো তাহলে কোণটা কিন্তু ছোট হয়। তাহলে ছোট হইলে কিন্তু আমাদের এই কসের কোণ ছোট হইলে মানটা বড় হয়ে যায়, তখন আমার নৌকাটাকে টেনে নেওয়া সহজ হবে। অর্থাৎ আমার রশি বড় করলে আমি দূরে থেকে টানতে পারবো, দূরে থেকে টানলে আমার এই যে কোণ থিটার মানটা ছোট হয়ে যাবে,
এটার মান ছোট মানে তোমরা দেখো ক্যালকুলেটারে cos 0 মানে কিন্তু 1। এবার cos-এর মান মানে থিটার মান বড় হইতে থাকলে cos-এর মান কমতে থাকে। তার মানে আমি যদি থিটার মান কমাই অর্থাৎ রশি লম্বা করি তাহলে আমার নৌকাটা টেনে নেওয়া সহজ হয়। তো এরকম আমাদের এখানে কোশ্চেন করে থাকে সাধারণত যে অপেক্ষাকৃত লম্বা রশি দিয়ে গুণ টানা সহজ হয় কেন, বালির নৌকাটা টেনে নেওয়া সহজ হয় কেন। তাহলে তুমি বলবা যে রশি লম্বা করা হলে আমাদের থিটা ছোট হয় এবং এর cos থিটার মান তখন বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে তখন সামনের দিকের কার্যকর উপাংশের মান বেড়ে যায়, এতে নৌকাটা টেনে নেওয়া সহজ হয়। আর কোণ ছোট হয়ে গেলে এটা আরেকটা সুবিধা যে এফ সাইন থিটার মান যেটি আমরা প্রশমন করতে হয় সেই প্রশমন করার বলের পরিমাণও কমে আসে। তো যেটা আমাদের আসলে এই বলটা আমাদের যেহেতু কাজ না করানোই ভালো, অতএব সেই ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি। তার মানে রশি লম্বা করলে আমাদের নৌকা টেনে নেওয়া সহজ, কোণটা ছোট হয় সেই জন্য। তো এখন দেখো আমরা যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় যে এই বলটা দিয়ে দেয় তাহলে তুমি কার্যকর উপাংশের মান কত সেটা বের করে দিতে পারবা, এবং হাল দ্বারা প্রশমিত উপাংশের মান কত। ধরো এটা আমি বললাম যে 100 নিউটন সাপোজ, তাহলে 100 নিউটন আমি বললাম যে এটা 60 ডিগ্রি, তাহলে 100 নিউটন 60 ডিগ্রি তোমাকে বললাম যে কার্যকর উপাংশ কত, তাহলে 100 cos কোণ যেটা দেওয়া থাকবে সেটা। আর যদি এখানে যদি বলে হাল দ্বারা প্রশমিত অংশ কত সেটাও তুমি বের করে দিতে পারবে। তার মানে এখানে অঙ্ক আসতে পারে, এখানে আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন হতে পারে, এখানে আমাদের বিভিন্নভাবে যাচাই করতে পারে। তো আমরা যদি বিষয়টা পরিষ্কার ধারণা রাখি তাহলে আমাদের অবশ্যই এই ক্ষেত্রে উত্তর দেওয়া সহজ। এছাড়াও আমরা বলছি ভেক্টরের লম্ব বিভাজনটা আমরা বলছি কোনো জিনিস টেনে নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ট্রলি ব্যাগ, আমরা অনেক সময় ট্রলি ব্যাগকে ঠেলে নিই অথবা টেনে নিই, আমরা এই ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি, তোমাদের বইতেও দেখবে উদাহরণটা দেওয়া আছে। ট্রলি ব্যাগ ঠেলে নেওয়ার সময় এইভাবে মানে আমাদের প্রযুক্ত বলটা দুইটা উপাংশে বিভাজন হয়। ট্রলি ব্যাগ টেনে নেওয়ার সময় আমাদের প্রযুক্ত বলটা দুইটা উপাংশে বিভাজন হয়। একটা উপাংশ আমাদের কার্যকরী উপাংশ, আর একটা উপাংশ কিন্তু আমাদের ট্রলি ব্যাগের ওজনের উপর প্রভাব ফেলে। অর্থাৎ ওজনটা যেই পরিমাণ আছে সেই ওজনটার সঙ্গে ঠেলে নেওয়ার সময় আমার একটি ওজন যোগ হয়ে যায়, আবার টেনে নেওয়ার সময় একটি মানে ওজন থেকে কিছু অংশ বাদ যায় অর্থাৎ মাইনাস হয়। ফলে আমাদের প্রকৃত ওজন থেকে আপাত ওজন ঠেলে নেওয়ার সময় কিছুটা বেড়ে যায়, আবার টেনে নেওয়ার সময় প্রকৃত ওজন আপাত ওজনের চেয়ে মানে আপাত ওজনের চেয়ে প্রকৃত ওজন এই ক্ষেত্রে যেটা প্রকৃত ওজন থাকে সে প্রকৃত ওজনটাই আপাতভাবে চেঞ্জ হয়। মোট কথা হলো টেনে নেওয়ার সময় কিছুটা চেঞ্জ হয়ে কমে যায়, আর ঠেলে নেওয়ার সময় প্রকৃত ওজনের চেয়ে আপাত ওজনটা কিছুটা বেড়ে যায়। তো ঠেলে নেওয়ার সময় যদি এইভাবে ঠেলে নেওয়ার সময় যদি প্রকৃত ওজনটা আপাত ওজনটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ঘর্ষণ বেড়ে যায়, তাহলে রাস্তার সঙ্গে বা পথের সঙ্গে ঘর্ষণ বেড়ে যায়, তাহলে ঠেলে নেওয়াটা একটু কঠিন হয়। আবার টেনে নেওয়ার সময় এইভাবে টেনে নেওয়ার সময় আপাত ওজনটা প্রকৃত ওজনের চেয়ে কিছুটা কম হয়, তোমাদের বইতে এটা ডিটেলস লেখা আছে দেখবে, কিছুটা কমে যায়, ফলে রাস্তার সঙ্গে বা পথের সঙ্গে ঘর্ষণের পরিমাণ কমে যায়। এক্ষেত্রে আমাদের ট্রলি ব্যাগটা টেনে নেওয়াটা সহজ হয়। তাই আমরা এই ক্ষেত্রে একটা কোশ্চেন এসে থাকে যে কোনো ট্রলি ব্যাগ ঠেলে নেওয়ার চাইতে টেনে নেওয়া সহজ হয় কেমনে, এটা ব্যাখ্যা করো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাইলে শেষে আমরা এই কথা বলতে পারি যে ঠেলে নেওয়ার সময় আপাত ওজনটা বৃদ্ধি পায়, প্রকৃত ওজনের চাইতে আপাত ওজন বৃদ্ধি পায়, আর টেনে নেওয়ার সময় প্রকৃত ওজনের চাইতে আপাত ওজন হ্রাস পায়। তো যার কারণে ঘর্ষণের পরিমাণ এই ক্ষেত্রে কমে যায়। তো এইটা তোমরা একটু গুছিয়ে 2-3টা বাক্যে লিখলে খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা এই ভেক্টর বিভাজনের উপর আরও কিছু উদাহরণ আছে, তোমরা দেখো বইতে আছে। তাছাড়াও অন্য অন্য অধ্যায়ও এরকম কিছু উদাহরণ আছে যেগুলো আমরা ব্যবহার করব, বিভিন্ন সময় প্রয়োগ করব। তো এই বিভাজনটা অবশ্যই তোমরা ক্লিয়ারলি ধারণা নিবে বা নেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে যে এটা বুঝতে সমস্যা হয় বা প্রবলেম সলভ করতে সমস্যা হয়, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট অপশানে অবশ্যই লিখবে, জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদের সহজ করে বলার চেষ্টা করব। এরপরে প্রয়োজন হলে তোমরা জিজ্ঞেস করবে, ফোনে কলে জিজ্ঞেস করবে যে স্যার আমাদেরকে এটা বুঝিয়ে দেন, অবশ্যই বোঝানো হবে। কারো কোনো সমস্যা থাকলে জানাবা, এটা আমরা চাই। তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা
প্রস্তুত, সদা প্রস্তুত। আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য আমরা অবশ্যই কাজ করব, কারণ আমরা তোমাদের সামনাসামনি পড়াতে পারছি না, এটা আমাদের যেই মনের যে এক ধরনের কষ্ট, সেটা যেন আমরা তোমাদের আগ্রহ থেকে, তোমাদের প্রশ্ন থেকে যেন কিছুটা হইলেও আমরা সেটা লাঘব হয় আমাদের। আমরা জানতে চাই তোমরা আসলে পড়তেছো, আমরা আসলে বুঝতে চাই, আমরা আসলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে তোমরা আসলে পড়াশোনায় আসো, আসলে ছাত্র শিক্ষকের আসলে এইটুকুন যেন বজায় থাকে। তোমরা তোমাদের প্রশ্ন করার মাধ্যমে বা জানতে চাওয়ার মাধ্যমে আমাদেরকে বুঝাবে যে স্যার আমরা আপনাদের ক্লাসগুলো ফলো করতেছি, আমরা আপনাদের ক্লাসগুলো দেখছি, আপনাদের ক্লাস থেকে উপকৃত হচ্ছি, অথবা স্যার এই বিষয়ে আমরা জানতে চাই, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে জানানোর জন্য আমরা সদা প্রস্তুত ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।